হঠাৎ দেখছি বাসার আবহাওয়া চুপচাপ হয়ে আছে। কি ব্যাপার টুসি, কি সমস্যা তোমার মামির? টুসি খাওয়া রেখে ফিরে তাকায় অধরার পানে। অধরা শান্ত, চোখে মুখে এক ফ্যাকাশে ভাব। মামি, কি হয়েছে তোমার? কিছুই তো হয়নি, কি হবে? কিছু না হলে তো আপনি চুপচাপ বসে থাকার মতো মেয়েই না। কি গতকালের পরীক্ষা ভালো হয়নি? না, পরীক্ষা ভালোই হয়েছে। কথাটা বলে আবারও গম্ভীর হয়ে যায় অধরা। আশ্বিন বুঝতে পারছে না অধরার নিশ্চুপতার কারণ। মামা আমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ চলো টুসি। চলে যায় দুইজনে। খাবারের টেবিলে একা বসে থাকে অধরা। রাফিনের সাথে তার দেখা করার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই, কিন্তু সে গতকাল রাত থেকে বারবার ফোন করে চলেছে। যদিও অধরা বারবার তাকে ইগনোর করছে, কিন্তু যদি আশ্বিন জেনে যায় আর আবারও তাকে যদি ভুল বোঝে, কথাটা মনে হতেই মাথা ঘুরে আসছে তার। পরন্ত বিকেল, চারিদিকে ধায়ে ধেয়ে নামছে অন্ধকার। খাটের মাঝখানে বসে টিভি দেখছে অধরা। যদিও টিভির দিকে তার খেয়াল নেই, আশ্বিন বসে আছে সোফায়, ব্যস্ত তার ফাইলপত্র নিয়ে। কিছুদিনের জন্য না হয় ময়মনসিং থেকে ঘুরে আসো। পরীক্ষা শেষ, চিন্তা নেই, তাই সবার সাথে ভালোই সময় কাটাতে পারবে। নয়তো ইন্টার্নশিপ শুরু হয়ে গেলে আর কোথাও যাওয়ার সুযোগ পাবে না। ছোট্ট করে উত্তর দেয় অধরা। ফিরে তাকায় আশ্বিন। কি ভাবছো? এত এত শান্ত শিষ্ট থাকার মেয়ে তো তুমি না। সত্যি করে বলো আমাকে। কিছুক্ষণ চুপ থাকে অধরা। আশ্বিনের থেকে আর কথা লুকিয়ে রাখতে চাইছে না সে, তাই একটি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, রাফিন ভাইয়া ফিরে এসেছে। ফাইল থেকে চোখ তুলে এক নজর ফিরে তাকায় সে অধরার দিকে। পর মুহূর্তেই আবারও ব্যস্ত হয়ে পড়ে নিজ কাজে। তুমি কিভাবে জানলে? দেখা হয়েছিল গতকাল পরীক্ষা শেষে বাসায় ফিরে আসার পথে। কি বললো তোমায়? দেখা করতে বলেছে, বলেছে অনেক জরুরি কথা বলার আছে। মাথা নাড়ালো আশ্বিন। কিছুক্ষণ চুপ করে নিজের ফাইলে কাজ শেষ করে সব পাশে রেখে উঠে এসে বসলো অধরার পাশে। অধরা তাকিয়ে আছে আশ্বিনের জবাবের আশায়। দেখা করার ইচ্ছা হলে দেখা করতেই পারে, ভয় নেই। যদিও আমি জানি রাফিন কি বলতে চাইছে। কি বলবে? সেটা রাফিনের মুখেই শুনতে পারবে। কিছুক্ষণ থম মেরে বসে থাকে অধরা। রাফিনের সাথে তার দেখা করার কোনো ইচ্ছে নেই। অতীতের কথা মনে হলে আজও ভয় কেঁপে ওঠে সে। না না না, আমি যাচ্ছি না, একদম না। তোমার ইচ্ছা, তবে আমার মনে হয় 100 বার দেখা করা উচিত। রাফিন আর আগের মতো নেই, একদম পুরোপুরিভাবে সে সুস্থ। যাই হোক, আমি নেই, আর যদি যাই তবে আপনিও সাথে যাচ্ছেন আমার সাথে তো দেখা করতে চাইনি। তাছাড়া এখন এত ভয় পাচ্ছ কেন? যখন রাফিন অসুস্থ ছিল, মাথা ঠিক ছিল না, তখন তো ঠিকই রাফিনের সাথে ঘুরঘুর করেছো। কথাটা শুনে রেগে ফিরে তাকায় অধরা। মহাশয় এখনো তাকে পুরনো কথা নিয়ে তুলে কথা শোনাচ্ছে। রাগ উঠে চলে যায় সে। একটি রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে রাফিন আর অধরা। 5 মিনিট চুপচাপ বসে থাকার পর মুখ খুলল রাফিন। অধরা, আমি জানি তুমি আমাকে সেদিনের আচরণের জন্য ভয় পাওয়াই স্বাভাবিক। আমি কাজই করেছিলাম এমন, যদিও আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি জানি রাফিন ভাইয়া। একটু থেমে নেয় রাফিন। মাথায় সাজানো কথাগুলো কেমন যেন হেলোমেলো হয়ে যাচ্ছে তার। মা বাবা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি যখন একা হয়ে গেছিলাম, তখন কেউ ছিল না আমার পাশে দাঁড়ানোর মতো। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। কখনো এমন হয়নি যে আমি কিছু চেয়েছি আর বাবা এনে দেয়নি। আর সেই বাবাকে হারানোর পর বুঝেছি দুঃখ কষ্ট কী জিনিস। পৃথিবীতে কেউ তোমার আপন না যখন তোমার তাদের সাহায্য প্রয়োজন। কলেজ লাইফ থেকে একটা মেয়েকে খুব ভালোবেসেছি। দুজনের পরিবারেই এই বিষয়ে অবগত ছিল। কথা ছিল আমার ডাক্তারি পড়া শেষ হলে বিয়ে হবে। কিন্তু দেখো, বাবা মাকে হারানোর পর যখন আমার তার সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময়টাই সে আমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে। একবারও আমার কথা ভেবে দেখলো না। কথাগুলো শুনে অধরা চুপচাপ বসে আছে।
রাফিন কখনো তাকে এই ব্যাপারে কিছু বলেনি, তাই হঠাৎ এই কথা তাকে অবাক করছে। ভেঙে পড়েছিলাম আমি। পুরো পৃথিবী জুড়ে আমি যেন একা, নিঃসঙ্গ একাকিত্ব। বাবা ছিল একজন বড় ব্যবসায়ী, ওনার ইচ্ছে ছিল আমি ওনার বিজনেস সামলাবো, কিন্তু আমার ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। বাবার পর সেই বিজনেস সাজানোর কেউ ছিল না আমি ছাড়া। পড়ার পাশাপাশি এই দায়িত্ব পালন করে দিন শেষে কোনো কিছুই সামলে উঠতে পারিনি। হতাশার চরম সীমান্তে পৌঁছে যখন একের পর এক পাগলামি করেছি, তখন হাসান চাচা আমাকে ওনার কাছে নিয়ে আসেন। উনি আমার আপন চাচা নয়, তবুও আমাকে কখনো নিজের সন্তান থেকে কম ভাবতেন না। ওনার ভালোবাসা, যত্ন, এগুলোর জন্য কখনো আমি বুঝতেই পারিনি যে গভীরে আমি এতটাই অসুস্থ। পরে অবশ্য সব জানতে পেরেছি। চাচা সব বলেছেন আমায়, তোমার কথা, রোদ্দুরের কথা, আশ্বিনের কথা। আমি তোমার উপর চিরকৃতজ্ঞ অথরা। তুমি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিঃস্বার্থভাবে আমার বিপদে তুমি এগিয়ে এসেছিলে। আমি কোনো দিন এই কথা ভুলব না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অধরা চুপচাপ শুনে যাচ্ছে রাফিনের কথা, তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে সে। আমি যদিও চেয়েছিলাম আপনার চিকিৎসার উদ্দেশ্যে আপনার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু একটা সময়ে আপনি সত্যি আমার খুব ভালো বন্ধু হতে পেরেছিলেন রাফিন ভাইয়া। আমি ভুলে গিয়েছিলাম আপনার অসুস্থতার খবর। কখনো আপনাকে দেখে আমার মনে হয়নি আপনি ভেতর ভেতর এতটা ভেঙে আছেন। আপনার উচিত ছিল আমাদের সবার সাথে মিশে নিজের কষ্ট ভাগ করে নেয়ার। যাই হোক, পুরনো কথা বলে আর কি লাভ? আপনি যখন সম্পূর্ণ সুস্থ, এটাই অনেক বড় পাওয়া। একটা মুচকি হাসি দেয় রাফিন। অধরার কাছে কথাগুলো বলতে পেরে সে একটি দীর্ঘশ্বাস ফেলে। রাফিন ভাইয়া, আপনাকে একটি প্রশ্ন করার ছিল। আমি জানি কি বলবে, সেই ভুল ওষুধের কথা, তাই না? জি। অধরা, এটা সম্পূর্ণ আমার বোকামির ফল। আমি না জেনে না বুঝে সেই ওষুধগুলো নিয়মিত খেয়েছি। যদি আমার বিন্দুমাত্র ধারণা হতো যে আমি কত বড় ভুল করতে যাচ্ছি। কথাগুলো শুনে অবাক হয় অধরা। মানে রাফিন নিজেই ভুলক্রমে সেই ঔষধ খেয়েছে, যার ফলে এত সব কিছু। অধরা, আমি দেশ থেকে চলে যাওয়ার আগে আশ্বিনের কাছে, রোদ্দুরের কাছে ক্ষমা চেয়েছি। তোমার কাছে ক্ষমা চাওয়া বাকি ছিল। না রাফিন ভাইয়া, কি বলছেন এসব? আপনার দোষ ছিল না এটাই। যা হয়েছে সবটাই একটা দুর্ঘটনা, এতে ভুলে যাওয়াই ভালো। আশ্বিন খুব রেগেছিল সেদিন। হাসান চাচার উপর সবটার দায়েই অনেক রাগ দেখিয়েছে। কেন তোমাকে উনি এমন একটা কাজে ব্যবহার করলেন? তোমার জন্য সেদিন আমার উপর থেকে কেস অফ করে দিয়েছিল, যেন তুমি কোনোভাবে এখানে জড়িয়ে না পড়ো, যেন তোমার লাইফ নষ্ট না হয়। তোমার জন্য সেদিন তার আচরণ চোখে পড়ার মতো ছিল। সেদিন আমি বুঝেছিলাম আশ্বিন তোমাকে কতটা ভালোবাসে। হতভম্ব অধরা। সে তো কখনো এমন কোনো কথা জানতে পারেনি। আশ্বিন তার জন্য। কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে তার। আশ্বিন আমার জন্য কেস অফ করেছিল? কারণ হাসান চাচার বয়ান অনুযায়ী আমার সব ওষুধের দায়িত্ব ছিল তোমার উপর, যা তুমি স্বীকার করেছিলে। যেহেতু তুমি তখন কেবল ফার্স্ট ইয়ারে ছিলে, তাই ভুল ওষুধ দেওয়া তোমার কাজ হিসেবে সবাই ধরে নিয়েছিল। যদি এমনটা হতো তবে তোমাকে মেডিকেল থেকে তারা বরখাস্ত করতে পারত। আলহামদুলিল্লাহ, সময় মতো আশ্বিন সবটা সামলে নিয়েছে। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে অধরার। এতগুলো বছর সেই কথাগুলো জানতই না, অথচ সেই কারণেই আশ্বিনকে কত কথাই না বলেছিল। অধরার এইসব চিন্তার মাঝে রাফিন ডেকে ওঠে। পুরনো কথাগুলো বলে আমি হয়তো তোমাকে কষ্ট দিচ্ছি। আসলে অধরা, আমি চেয়েছিলাম বিষয়টা ক্লিয়ার করতে। আমি চাই না এই নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি থাকুক। জি রাফিন ভাইয়া, ভালোই হলো সবটা জানতে পেরে। 2 মিনিট নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। হঠাৎ রাফিন একটি কার্ড বের করে তার ব্যাগ থেকে। তোমাকে বলা হয়নি আমার দেশে আসার কারণ। আমার বিয়ে সামনে শুক্রবার। সত্যি? হ্যাঁ, হাসান চাচার অনেক জোর জোপটার পর বিয়ের জন্য রাজি হয়েছি। তোমাকে আর আশ্বিনকে কিন্তু আসতেই হবে। আমি অনেক খুশি হব তোমরা আসলে। অবশ্যই আসবো ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, কি নাম মেয়ের? নিশ্চয়ই খুব সুন্দরী। হেসে ওঠে দুইজন। কথার ভিড়ে হারিয়ে যায় পুরনো দিনের স্মৃতি। হাসপাতাল থেকে ডিউটি শেষ করে ফ্ল্যাটে ফিরছে আশ্বিন। সারা দিন ক্লান্তির মাঝে ব্যস্ত ঢাকা শহরের জঞ্জাট যেন সহ্য হচ্ছে না তার।
ক্লান্তিতে গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে আছে। হঠাৎ কেউ একজন নক করে গাড়ির জানলার কাছে। কাঁচ নামাতেই চোখ পড়ে একটি ছোট্ট ছেলেকে। স্যার ফুল লাগিবে নিয়ে যান, ভাবির লাইগা ভাল লাগিবে। ভাবির জন্য নিব? আচ্ছা, সাদা গোলাপগুলো দাও। এই নিন স্যার। ফুলগুলো হাতে নিয়ে দাম পরিশোধ করতেই ছেলেটি চলে যায়। আশ্বিন তাকিয়ে থাকে তার যাওয়ার পথে। এক গাড়ি থেকে অন্য গাড়ির দরবারে গিয়ে ফুল বিক্রি করছে সে। কতই আর বয়স ছেলেটির, তবুও নেমে এসেছে পথে জীবিকার সন্ধানে। এর মাঝে জঞ্জাট স্বাভাবিক হওয়ায় চলে আসে সে। বাড়িতে টুসি নেই, আর না আছে রাশেদা খালা। দুজন মিলে গিয়েছে তাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে হুট করে বিকেলবেলা। যাওয়ার ইচ্ছেটা যদিও ছিল রাশেদা খালার, টুসি বেচারি হয়েছে ভুক্তভোগী। কলিং বেলের শব্দ শুনেই দ্রুত অধরা এসে দরজা খুলে দিতেই আশ্বিন প্রবেশ করে। মলিন তার মুখখানি, হাতে এক গুচ্ছ সাদা গোলাপ। তোমার জন্য ফুল নাও। খুশি হয় অধরা। আশ্বিনের কাছ থেকে উপহার হিসেবে ফুল পাওয়া তার সব থেকে বেশি পছন্দের। ধন্যবাদ। কথা না বাড়িয়ে রুমে চলে যায় আশ্বিন। কপালে ভাঁজ টেনে অধরাও পিছু নেয় তার। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? না, কিছু হয়নি। কিছু একটা তো হয়েছেই, বলুন আমাকে। ওই মারিয়া আবার বিরক্ত করেছে, তাই না? মারিয়া কোথা থেকে আসলো এখানে? তাছাড়া মারিয়া তো গত মাসেই ঢাকা থেকে বদলি হয়ে গিয়েছে। চুপ হয়ে যায় অধরা। আশ্বিনের আকস্মিক মনমরা ভাবের কারণ জানতে পারছে না সে। তাহলে কি এমন হয়েছে? কিছুক্ষণ চুপ করে বসে থাকে আশ্বিন। বুক থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। অধরা, আমরা ডাক্তাররা যখন একজন মুমূর্ষু রোগীর চিকিৎসা করি, তখন কিভাবে যেন আমরা তাদের এতটা আপন হয়ে যাই যে তাদের চিকিৎসার জন্য আমরা নিজের পরিবারকে সময় দিতে ভুলে যাই। রাত 2টো হোক কিংবা 3টে, যখনই হাসপাতাল থেকে কল আসে ছুটে চলে যাই সেখানে। ভুলে যাই সারাদিনের ব্যস্ততার পর আমাদের একটু বিশ্রাম প্রয়োজন। যদি আমাদের হাতে চিকিৎসাধীন অবস্থায় কারো মৃত্যু হয়, আমাদেরও কষ্ট হয়। হয়তো তাদের পরিবারের কষ্টের সামনে তা নগণ্য। দিন শেষে আমরাও মানুষ, মন আমাদেরও আছে। কথাগুলো বলেই থেমে যায় আশ্বিন। আর কোনো উত্তর দেওয়ার ভাষা নেই তার। বুঝতে আর বাকি নেই হাসপাতালে কোনো এক খারাপ কিছু হয়েছে। কথা না বাড়িয়ে উঠে ওয়াশরুমে চলে যায় আশ্বিন। থম মেরে বসে আছে অধরা। আশ্বিন খুব সহজেই মন খারাপ করার ছেলে নয়। মুহূর্তেই মন খারাপ হয়ে গেল অধরার। তাই আশ্বিনের মন ভালো করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে সে। আশ্বিন, ছাদে যাবেন আমার সাথে? এই রাতের বেলা তোমার ছাদে যেতে ইচ্ছে হলো? চলুন না যাই। আর কথা বাড়ানোর সুযোগ পেল না মহাশয়। আশ্বিনের হাত টেনে তাকে ছাদে নিয়ে আসে সে। রাতের আকাশে মেঘ নেই, তবুও বইছে শীতল ঠান্ডা বাতাস। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দুইজন। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আমাকে কেমন লাগছে বললে না তো? অধরার কথায় আশ্বিন তার দিকে ফিরে তাকায়। অধরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নেয়। তুমি শাড়ি পরলে কখন? আমি তো খেয়ালই করিনি। এখন আর আমাকে খেয়াল করার সময় কোথায় আপনার? কি বললে? ঠিকই তো বলেছি। সারাদিন হাসপাতালে ডিউটি করেন আর রাতে এসে মনমরা হয়ে আছেন। কোথায় আমার পরীক্ষা শেষ, একটু ঘুরতে নিয়ে যাবেন, না হলেও তো একটু কথাবার্তা গল্প করবেন, তাও না। মুখ ফিরিয়ে নেয় অধরা। কপালে ভাঁজ পড়ে আশ্বিনের। তুমি কবে থেকে কথা বলার জন্য সুযোগ খুঁজছো? আমি যে অধরাকে চিনি, মাশাল্লাহ, ওনার কথা বলার জন্য নির্দিষ্ট বিষয় প্রয়োজন হয় না। কেউ ওনার কথা শুনুক আর না শুনুক, উনি অনবরত কথা বলতেই থাকেন। আপনি কি আমার অপমান করছেন? মোটেও না। তোমাকে আমি কিভাবে অপমান করতে পারি অধরা? স্ত্রীকে অপমান করা নিজেকে অপমান করার সমান। আর কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে দুইজন। বাতাসে শীতল স্পর্শ এসে গায়ে লাগছে তাদের। আজ গিয়েছিলে না রাফিনের সাথে কথা বলার জন্য? কি বললো সে? অনেক কথাই বলেছেন, স্পেশালি সেগুলো যা আমি জানতাম না। আশ্বিন মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আপনি আমার জন্য কেন সেদিন রাফিন ভাইয়ার কেস অফ করেছিলেন? কারণ আমি চাইনি তোমার একটি বোকামির জন্য তোমার সারা জীবন নষ্ট হোক। বোকামি? হ্যাঁ অথরা, তুমি কেবল ফার্স্ট ইয়ারে ছিলে। একজন
সিরিয়াস রোগীর সেবা যত্ন করার জ্ঞান তোমার ছিল না। তুমি তো বুঝতেই পারোনি ইমোশনাল হয়ে কত বড় ভুল করতে যাচ্ছিলে। আমি যা কিছু করেছিলাম সবটা হাসান স্যারের কথায়। অধরা, হাসান স্যার সেদিন তোমাকে এর দায়িত্ব দিয়েছিলেন কেবলমাত্র রাফিনের কথা চিন্তা করে। তোমার তো উচিত ছিল নিজের কথা একবার ভেবে দেখার। আচ্ছা যাও, মানলাম তুমি এই দায়িত্ব নিয়েছিলে, কিন্তু সেটা আমাকে বললে না কেন? একটুও বিশ্বাস ছিল না আমার প্রতি তোমার? চুপ হয়ে যায় অধরা। সত্যি যদি সেদিন আশ্বিনকে কথাগুলো বলতো তবে এত সব কিছু তো হতো না। আমি সেই ভুল করেছিলাম, অনেক বড় ভুল। আর সেই ভুল করার পরেও আমি আপনার ওপর রাগ দেখিয়েছি। কথাগুলোর মাঝেই চোখ বেয়ে পানি পড়তে থাকে অধরার। একটি দীর্ঘশ্বাস ফেলে আশ্বিন পেছন থেকে জড়িয়ে ধরে অধরাকে। কেঁদো না, যা হওয়ার হয়েছে, এখন সব ভুলে যাওয়ার সময়। হাতের পিঠ দিয়ে চোখ মুছে অধরা মাথা ঘুরিয়ে ফিরে তাকায় মহাশয়ের দিকে। আপনি জানেন রাফিন ভাইয়ার বিয়ের এই শুক্রবারে আমাদের কিন্তু যেতে বলছে। কথাগুলো শুনে অধরাকে ছেড়ে পাশে দাঁড়ায় সে। কি হলো, প্লিজ বলবেন না যে শুক্রবার আপনি ব্যস্ত আছেন। আমরা বিয়েতে যাচ্ছি মানে যাচ্ছি। যদিও আমি সেদিন একটু ব্যস্ত, তবুও যাব। কি করার, বিবি সাহেবা হুকুম যেহেতু করলেন। হেসে উঠল অধরা। তার খিলখিল হাসির পানে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আশ্বিন। আচমকা হাত টেনে তাকে নিয়ে অধরা দুই গালে আলতো করে নিজের হাত রাখে। অধরা, একটা কথা সব সময় মনে রেখো, আশ্বিন সব সময় তোমার পাশে ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। তোমাকে আমি অনেক ভালোবাসি অধরা। নিজেকে কখনো এতটা ভালোবাসতে পেরেছি কিনা জানি না। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, প্লিজ কখনো আমার উপর রাগ করে কথা বলা বন্ধ করবে না। রেগে থাকলে আমাকে বকবে, কেন রেগে আছো বলবে, তোমার রাগ ভাঙার সুযোগ করে দেবে, তবু আমার কাছে তুমিই থাকবে। আমি তোমার কথা শোনার অভ্যাসে আসক্ত, আমি তোমার ভালোবাসার নেশায় নেশাক্ত। কথাগুলো বলেই আলতো করে চুমু খায় অধরার কপালে। একটা লাজুক হাসি দিয়ে অধরা চোখ নামিয়ে নেয়। ঠিক তখনই মামা, এত রাতে ঘরে তালা দিয়ে তোমরা ছাদে কি করো? টুসি কথাটা বলে ছাদে আসতে আশ্বিন অধরাকে ছেড়ে পাশে এসে দাঁড়ায়। এদিকে টুসি দুজনকে একসাথে দেখে কিছুক্ষণ চুপচাপ থেকে মুখ টিপে হাসে। টুসি, কখন এসেছো তোমরা? আমাকে বললে না কেন? মামা, কুল ডাউন, চলে এসেছি তো নাকি? তুমি বরং এক কাজ করো, আমার জন্য একটা ভাই বোন নিয়ে এসো, ঠিক আছে? কথাটা বলেই দৌড়ে পালায় টুসি। অধরা থম মেরে দাঁড়িয়ে আছে। আশ্বিন টুসির তাড়া করতে গিয়েও থেমে যায়। তোমার সাথে থেকে এখন বেশি কথা বলে, আর বেশি বাঁকা বাঁকা কথা বলে। ইস, টুসির মতো যদি আপনিও আমার থেকে কথা বলা শিখতে পারতেন তাহলে আজ ব্যাপারটা অন্য কিছু হতো। কি হতো? অধরা কথাটা বলেই চলে যাচ্ছিল, হঠাৎ আশ্বিনের কথা শুনে পিছু ফিরে তাকায় সে। তবে এখন আপনি 2 বাচ্চার বাবা থাকবেন। অধরা কথাটা বলেই এক দৌড় দেয়, পিছু নেয় আশ্বিন। অধরা, দাঁড়াও, আজ খবর আছে তোমার। ফিরে তাকায় না অধরা, দৌড়ে ছাদ থেকে যেতে শুরু করে দুইজনে। অধরার হাসির শব্দ প্রতিধ্বনিত হয়ে শোনা যাচ্ছে চারিদিক থেকে, যা সাক্ষী করে যাচ্ছে তাদের ভালোবাসার নতুন পথ।